আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের নতুন খামার যারা করতে যাচ্ছেন অথবা এই খামার সেক্টর করে অলরেডি খামার ছেড়ে দিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে গেছেন, তাদের 5টা ভুল সম্পর্কে আলোচনা করব। যে 5টা ভুলের কারণে অলরেডি অনেক খামারি খামার সেক্টর থেকে চলে গেছেন, আবার অনেক খামারি এই সেক্টরে আসার পর এই ভুলগুলো আবার পুনরায় করার জন্য আবার এই সেক্টর থেকে চলে যাবেন, অর্থাৎ এই খামার সেক্টরে টিকতে পারবেন না। তো এই 5টা ভুল আসলে কি, এগুলো আমি ছোট্ট ছোট্ট ভাবে ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা খামার সেক্টরে যে ভুলগুলো করে থাকি সেটা হলো যে আমরা একটা খামার করার সময় পর্যাপ্ত পরিমাণ আমাদের আর্থিক হিসেব কিতাব না করেই খামার দিয়ে বসে থাকি। আর্থিক হিসেব কিতাবটা কি? যেমন ধরেন আমরা একটা খামার দিব, দেওয়ার সময় আমাদের বাজেট ধরেন যে আমাদের কাছে আছে 5 লাখ বা 7 লাখ টাকা, আমরা একটা খামার দিব। আমরা অনেকে আছি 4 লাখ টাকা দিয়ে একটা শেড উঠায় বসে থাকি। পরবর্তীতে শেড উঠানোর পর আমাদের কাছে যদি 7 লাখ টাকা থাকে, 4 লাখ টাকা দিয়ে শেড উঠাই, সেই শেডে গরু রাখার ব্যবস্থা করি 20টা। পরবর্তীতে 3 লাখ টাকা দিয়ে আমরা গরু কিনি 3 থেকে 4টা, 16টা গরুর জায়গা পড়ে থাকে। অর্থাৎ 20টা গরুর খামার করে গরু ঢুকাই আমরা 4টা। এর পরবর্তীতে আবার গরুকে যখন খাওয়াইতে হয়, এই খাবারের খরচ আমরা কুড়াই দিতে না পেরে সেই 4টার মধ্যে আবার গরু বিক্রি করতে শুরু করি। তখন হয় কি, 4টা থেকে হয়ে যায় 2টা। একটা সময় সেই 2টাতেও যখন লাভ করতে পারি না, হতাশাগ্রস্ত হয়ে শুধুমাত্র খামার শেডটা পড়ে থাকে। মানে 7 লাখ টাকা ইনভেস্ট নিয়ে নামলাম, কিছু টাকা লস করে ফেলে, আর পুরো টাকা তো শেডের পিছনেই পড়ে আছে। আর সামান্য যে টাকাটা থাকে সেটা দিয়ে না পারে লাভ করতে, না পারে খামার ছেড়ে দিতে। তখন হতাশাগ্রস্ত হয়ে তখন বলে খামারে লাভ নেই। কারণ যেহেতু তার পুঁজি ছিল 7 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে খামার করছে, 3 লাখ টাকা আর আছে, এই 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আর খাবারের টাকা নেই, আবার গরু বিক্রি করে খাবার খাওয়াচ্ছে। তো 2টা 3টা গরু থেকে আর প্রফিটে বা কয় টাকা হয়? তখন প্রফিট করতে পারে না। পরবর্তী চিন্তা করে এত টাকা দিয়ে খামার করলাম, এখন তো আমার খামারের পুঁজি ছিল 7 লাখ, এখন পুঁজি দাঁড়ালো 2 লাখ। একটা কিন্তু সেট করে রাখছে, সেটার পিছনে তার 4 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু সে সেটটা তো তার কাজে লাগতেছে না। তখন সে চিন্তা করে 7 লাখের মধ্যে 2 লাখ টাকা পুঁজি খুঁজে পাচ্ছি, 5 লাখেই খুঁজে পাই না। মানে লস লস লস। এই জিনিসগুলা বিবেচনা না করার কারণে কিন্তু লসটা হয়। অথচ আপনার 7 লাখ টাকা পুঁজি আছে, আপনি গরু 6টা গরু পালন করার মতো ছোট্ট খাট্ট একটা 80 90 1 লক্ষ টাকার মধ্যে যদি একটা ঘরের ব্যবস্থা করেন, করে যদি আপনি এর মাঝে 5 লক্ষ টাকা দিয়ে গরু যদি কিনেন, 1 লক্ষ টাকা যদি খাবারের জন্য রাখেন, এই 7 লক্ষ টাকা দিয়ে কিন্তু প্রফিট করা সম্ভব। 5 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কিনবেন, 1 লক্ষ টাকা খাওয়ানোর জন্য রাখবেন 3 মাসের জন্য, পাশাপাশি 1 লক্ষ টাকা দিয়ে ছোট্ট ঘর দিবেন, কোনো রকম গরু পালন করবেন, পরে প্রফিট হলে এই প্ল্যানিংটা চেঞ্জ করতে পারেন। এগুলো না করার কারণে কিন্তু প্রথম ভুলটার কারণে আমরা এই সেক্টরে লস করি। দ্বিতীয় যে আমাদের ভুল সেটা হলো পশু চিকিৎসায় অনীহা করা। অনেকে আমাকে কল দেন, বড় বড় আপনার রোগ বালাই হয়ে যায়, গরুর অবস্থা খারাপ, কোনো গরুর গ্যাস হয়ে গরু শুয়ে পড়ছে, আপনারা নাদিম এগ্রো আশা থাকেন, নাদিম ভাই আমি এইটা করব কিভাবে, ওইটা করব কিভাবে, গরু আমার মরে যাচ্ছে, বাঁচাবো কেমন, নাদিম ভাই গরু লাম্পি হয়েছে, খুরা হয়েছে, কি করব? অনিয়াটা করা যাবে না। কেন করা যাবে না? আমার খামারে আল্লাহ না করুক আজকে যদি খুরা ঢুকে, আমি কালকে এখানে ভেটেরিনারি সার্জন এনে লাইন লাগাই দিব। আমি পাগল হয়ে যাবো আমার গরুর জন্য। কারণ আমি গরুর প্রাথমিক চিকিৎসা করবো, আমি খামারি, ছোটখাটো যে সমস্যাগুলো এগুলো আমি সমাধান করতে পারি, কিন্তু বড় সমস্যা যখন হবে আমিও আপনার ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিব। কেন নিব না? কারণ আমার একটা গরুর দাম লাখ টাকা, চিকিৎসা করতে আমার খরচ হবে না সর্বোচ্চ 1,000 টাকা বা 2,000 টাকা। আমি লাখ টাকার গরু তো ভাই আপনার 1 2 হাজার টাকার জন্য নষ্ট করতে পারবো না। কারণ আমার এই শেডে সাপোজ যে গরুগুলো আছে, এগুলো প্রত্যেকটাই 1.5 লক্ষ টাকার উপরের গরু। এগুলো প্রত্যেকটা 1,60,70,80,000 টাকা করে বিক্রি হবে। এখন এই গরু যদি আমার একটা যদি সমস্যা হয়, আমার কাছে 1,60,70,80,000 টাকা বেশি নাকি 1 2 হাজার টাকা বেশি? কাজে আমি 2,000-এর দিকে তাকাবো না, তো আমি একজন ভালো ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিব। কাজে গরুর খুব সমস্যা হয়ে যায়, যেমন গ্যাসে গরু মারা পর্যন্ত যায় আপনার কিন্তু। কাজে গ্যাস হোক বা ছোট ছোট সমস্যা থেকে বড় যেগুলো সমস্যা হয়, বিভিন্ন ঘা থেকে পচনের সৃষ্টি হয়ে যায়, খুরা লাম্পি, এই জিনিসগুলোকে অবহেলা করা যাবে না। এই সমস্যাগুলো হলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। এই 2 নম্বর ভুলটা যদি আমরা সংশোধন করি, তাহলেও কিন্তু আমরা এই সেক্টরে লস খাবো না। আমাদের 3 নম্বর ভুল হলো আমরা কোনো ট্রেনিং বা অভিজ্ঞ লোক ছাড়া খামার শুরু করে দেই। ধরেন আপনার অভিজ্ঞতা নেই, আপনি এখন বলতে পারেন যে ভাই আমার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা তো জন্মের পর থেকে হবে না। তার জন্য আপনি ট্রেনিং করেন, সমস্যা নাই তো, একটা 6 মাসের জীবন ট্রেনিং করেন, দেন ট্রেনিং করার পর আপনি এই সেক্টরে আসেন, তাহলে আপনার আর এই সেক্টরে লস হবে না। আমাদের অবশ্যই এই সেক্টরে টিকে থাকতে হলে অভিজ্ঞ কোনো লোক, অর্থাৎ আপনি খামার করছেন 20 25 50 গরুর, অভিজ্ঞ কোনো লোক কর্মচারী রাখবেন যে খামার সম্পর্কে বুঝে, অথবা নিজে একটা ট্রেনিং দিবেন যাতে নিজে দিক নির্দেশনা দিতে পারেন, অর্থাৎ অভিজ্ঞ লোক লাগবে, না হলে আপনি এই সেক্টরে টিকতে পারবেন না। এই গেল 3 নম্বর ভুলটা। 4 নম্বর ভুল হলো আমরা একটা গরু কিনি, কেনার পর আমরা মার্কেট যাচাই না করেই একটা খামার দিয়ে বসে থাকি। ধরেন আপনি একটা খামার দিচ্ছেন, আপনাকে মার্কেটটা যাচাই করতে হবে যে আমার অঞ্চলে কোন গরু চলবে। ধরেন আপনার গরু এলাকাতে মাংসের চাহিদা ভালো, আপনি দুধের গরু পালন করতেছেন, দুধের লিটার আপনার এলাকাতে 40 টাকা, যেমন আমার অঞ্চলে দুধের লিটার হলো 40 টাকা,
এখন আমি যদি দুধের ফার্ম দেই ভাই, 2 দিন পর তো আমাকে পথে বসতে হবে, গরুর গাবি বাচ্চা সব বেচেও আমি পুঁজি উঠাইতে পারবো না। কারণ একটা গরুকে যদি আমি 1 কেজি খাবার খাওয়াই, দানাদার খরচ হবে আমার 50 টাকা, দুধ বিক্রি করবো আমি 1 লিটার 40 টাকা দিয়ে, আমার 10 টাকা প্রতিদিন লস আসবে দুধে। একটা সময় গরুটা দুধ দিবে না, সেটাও লস আসবে। তখন আমি গরু চালাবো কিভাবে? কাজে আমার গরু বিক্রি করে পুঁজি সহ শেষ হয়ে যাবে, তারপর গরুকে খাওয়াইতে হবে। তো যে কোনো কিছু করার আগে মার্কেটটা যাচাই করতে হবে। আপনার এলাকায় যদি দুধের লিটার 100 টাকা, বাংলাদেশে অনেক অঞ্চল আছে দুধের লিটার 100 টাকা, তারা দুধের খামার করেন, সমস্যা নাই। কিন্তু দুধের খামার করতে গেলে বুঝে শুনে অভিজ্ঞতা থাকলে অন্তত এই সেক্টরে আসেন। আর যদি আপনার অঞ্চলে মাংসের দাম ভালো থাকে, আপনি ফ্যাটেনিং এর খামার করেন। বর্তমান বাংলাদেশের সর্বত্র মাংসের দাম আছে, কাজে আপনি ফ্যাটেনিং বাংলাদেশের যে কোনো অঞ্চলে করতে পারবেন, কিন্তু দুধের খাবার যে কোনো অঞ্চলে করতে পারবেন না। তো এলাকাতে আপনার বাছুরের চাহিদা, গাভীর চাহিদা, মাংসের চাহিদা কোনটার বেশি এটা বুঝে খামার করতে হবে। অনেকে না বুঝেই বাছুর গরু পালন করা শুরু করে দেয়, গাভী পালন করা শুরু করে দেয়, বিভিন্ন ধরনের গরু পালন করা যাবে না। এলাকার মার্কেট যাচাই করতে হবে, মার্কেটে কোনটা চাহিদা বেশি সেই অনুযায়ী গরু পালন করতে হবে, তাইলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এগুলো 4 নম্বরটা। এখন আসি সব থেকে বড় যেটা ভুল, মানে মেন সমস্যা নিয়ে এটাতে আমাদের সব থেকে বড় এবং 5 নম্বর ভুল হলো আমরা খাবারে নজর দিই না। অর্থাৎ আমরা গরুকে খাওয়াইতে কৃপণতা করি। অনেকে আছেন আপনারা চিন্তা করেন ঘাস দিয়ে গরু মোটা তাজা করবো, অনেকে আছেন যে একটা কমন কথা যেহেতু আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস, কিন্তু ষাঁড় গরুর মুখ কেন পিছন দিয়ে ঘাস ঢুকালেও কিন্তু আপনি এর দুধ পাবেন না। এর আপনাকে স্বাস্থ্য করতে হবে, বা গরু যেগুলো আপনি মোটা তাজা করতে চান তাকে আপনার স্বাস্থ্য করতে হবে। ফলে এই গরুগুলো যদি আপনি ঘাস নির্ভর হন, আপনি কিন্তু গরু মোটা তাজা করতে পারবেন না। এখন ঘাস থাকলে আপনার খরচ কিছুটা কমবে, আপনার খড়ের খরচ কমবে বা টুকিটাকি অন্যান্য খাদ্যের খরচ কমবে, কিন্তু দানাদার খাদ্য যেটা লাগা সেটাই লাগতেছে, কিন্তু অন্তত খড়ের দাম তো কমতেছে, খড়ের তো অনেক খরচ। তো এই জন্য আপনি ঘাস লাগাইতে পারেন, এতে আমার কোনো না নাই, কিন্তু আপনাকে গরুকে দানাদার খাবার খাওয়াইতে হবে। অনেকে আছেন আপনারা শুধুমাত্র চিন্তা করেন ঘাস খাওয়াবো গরু মোটা হবে, এই চিন্তা করে খাবার দেন, খাবার দেওয়ার পর তারপর সারা জীবন গেলেও গরু আর মোটা করতে পারেন না। পরে বলেন যে ভাই একটা গরু কিনেছিলাম 60,000 দিয়ে, 1 বছর পর বিক্রি করছি 70,000 দিয়ে। অন্যদিকে আমি এই গরু নিচ্ছি 76,000 দিয়ে, এখন বিক্রি করলে 1,70,80,000 বিক্রি করতে পারবো। এই গরু নিচ্ছি 60,000 দিয়ে, এটাও 1,70,80,000 না হলে 1,60,000 তো বিক্রি করতে পারবো। এটাও নিচ্ছি 65 দিয়ে, এটাও তো 1,60,70,000 অন্তর বিক্রি করতে পারবো। মানে আমার গরু ডবলের বেশি হয়ে গেছে। 6 মাসের মতো হচ্ছে গরুগুলা, 5 মাস প্লাস দিচ্ছে 6 মাসের মতো। তো আমার গরু কিন্তু ডবলের বেশি হয়ে গেছে 6 মাসে, অথচ আপনার 6 মাসে গরু 10,000 বাড়াইতে পারেন না। তো গরুকে খাবার খাওয়াইতে হবে। এখন খাবার খাওয়াইতে গিয়েও অনেকে কিপটামি করেন। কি করেন? ধানের কুড়া খাওয়ান, কম দামি খাবার খুঁজেন। অনেকে আছেন আমাকে বলেন যে 1 কেজি খাবারের পিছনে যদি ভাই 40 টাকা 50 টাকা যদি খরচ করে ফেলে, গরুতে লাভ করবো কি? অনেকে আছেন কম দামি খাবার খুঁজেন। বাজারে অনেক ধরনের এখন ভুসি মিক্স পাওয়া যায়, যেগুলোর দাম 30 টাকা 35 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাকে সাপোজ একটা জিনিস বুঝে, আমার 1 কেজি খাবার তৈরি করতে খরচ হয় 43 টাকা। আমার নিজের, আমি নিজে বানাই, নিজে লেবার, নিজেই সব, এখানে কোনো আমার 10 পয়সা কোনো কিছু দিতে হয় না, কোনো খরচ দিতে হয় না। সেম খাবার আপনারা খুঁজেন 35 টাকা 40 টাকার মধ্যে। এখন আমি 43 টাকা দিয়ে নিজে একটা খাবার বানাচ্ছি, যেখানে আমি নিজেই লেবার, এখানে আমার কোনো চার্জ নাই, কোনো খরচ নাই। এখন এই খাবারটা যদি আমি আপনার কাছে বিক্রি করতে যাই, এটাকে বস্তা খরচ অ্যাড হবে 2 টাকা, কারেন্ট বিলের টাকা অ্যাড হবে, আমার লেবার খরচ অ্যাড হবে, আরো 3-4 টাকা বেড়ে যাবে। তো আপনার 43 টাকার খাবারটাই 46-47 করে বিক্রি করতে হবে। আমি কিন্তু খাবার বিক্রি করি না, আগেই বলতেছি, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি। এখন আমি যে খাবারটা খাওয়াই, এরকম একটা খাবার আপনি বাজারে কিনতে গেলে 46-47 টাকা, তার মার্কেট পর্যন্ত ছাড়া পর্যন্ত যে বানাবে তার খরচ হয়ে যাবে। যদি ডিলার 1-1.5 টাকা লাভ করে, আরো 1-1.5 টাকা বেড়ে যাবে, অর্থাৎ 5 টাকা এভারেজ বেড়ে যায়। এখন একটা খাবার 43 টাকার খাবার মার্কেটে ছাড়লে 48 হয়ে যাচ্ছে। অন্যদিকে আপনারা খাবার খুঁজতেছেন 35 টাকা 40 টাকায়, তাহলে ভালো খাবার কই পাবেন ভাই? আমি নিজে বানাই তো 40 টাকায় খাবার বানাইতে পারি না, আপনাদের দোকানদার বেচবে কিভাবে? কাজে দোকানদার এখানে লাভ টাভ সবকিছু রেখে 40 টাকা বেচলে 35 টাকায় খাবার বানাইতে হবে, 35 টাকা তো ভালো খাবার হয় না। তো আমরা কৃপণতা করে ভালো খাবার খাওয়াই না, যত ধরনের ভেজাল খাবার আছে এগুলো খাওয়াইতে ব্যস্ত হয়ে থাকি। এই জন্য এগুলো করা যাবে না, নিজের খাবারটা নিজে বানাইতে হবে। এবং এখানে খরচ হলো, খরচের দিক তাকানো যাবে না, মোটামুটি আমাদের ভালো মানের খাবার খাওয়াইতে হবে, এটা হলো মেন কথা। আমরা যদি এটা করতে পারি, এই সেক্টরে লস খাবো না। এই পঞ্চম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই টোটাল 1 থেকে 5 যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনারা মেনে চলেন, এই সেক্টরে জীবন লস হবে না, এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।